হ্যালো, সংস্কৃত চর্চার পক্ষ থেকে তোমাদের সকলকে গুড মর্নিং। এবং দেখো, কিছুদিন আগে একটা ভিডিওতে আমি ইনস্টিটিউট থেকে বলা হয়েছিল যে এবারে তোমাদেরকে, যেমন আমি আগে লাইভ ক্লাস করিয়েছি তোমাদের বিভিন্ন পরীক্ষা নেট সেট, এসএলএসটি এবং আপকামিং যে পিএসসির গেজেটটা বেরিয়েছে, সেই পিএসসির সাবজেক্টিভ সংস্কৃত সাবজেক্টের প্রস্তুতির জন্য সংস্কৃত চর্চা তোমাদেরকে লাইভ ক্লাসগুলোর ভিডিও দিয়েছিল। এবার দেখো, সব আমার ইনস্টিটিউটের লাইভ ক্লাসের ভিডিওটা তোমরা পেয়েছো। কেউ বিভিন্ন স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছেন, ম্যাম আমাদের একটু ক্লাস করালে ভালো হতো। দেখো, সেইগুলো মাথায় রেখে একটা চেষ্টা করছি তোমাদের যাতে একটু হেল্প হয়। আজকে তোমাদের জন্য প্রথম ক্লাস করছি। দেখো, আজকে ক্লাসের প্রথমে আমি তোমাদের বলে রাখি, দেখো আমি এখানে ইউটিউবে তোমরা ক্লাস কিছু প্রায় পাবে, সবকটা ক্লাসই এখানে আমি করিয়ে দেবো। এবার তোমাদের যে সমস্ত বিষয়, তোমরা সমস্ত কিছু কমেন্টে আমাকে জানাতে পারো কোথায় অসুবিধা হচ্ছে, কি হচ্ছে, বা আরেকটু কি করলে তোমরা আরো একটু উপকৃত হবে। এই কথা মাথায় রেখে সংস্কৃত চর্চার নতুন প্রয়াস ইউটিউবে ক্লাস তোমাদের দেয়া হবে। দেখো, ইউটিউবের আমাদের আজকে ইউটিউবে একটা আমাদের পরিচিত সংস্থা ক্লাস করার জন্য বিভিন্ন মানুষ বলেন ইউটিউবে মনে হয় ঠিকঠাক ক্লাস হবে না। দেখো, করেই দেখো কোনটায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। এবার দেখো, আজকে তোমাদেরকে আমরা লাইভ ক্লাসে, তোমরা পড়েছো ব্রাহ্মণের ক্লাস পড়েছো, বেদিক ব্রাহ্মণ, পুরাণের ক্লাসটা পড়েছো, পুরাণের যে ডিটেলস ক্লাস তোমরা করেছো, আমি কিছুদিন পর থেকে ওগুলোর আবার ভেঙে ভেঙে তোমাদের সকলকে বুঝিয়ে দেবো। দেখো, আজকে আমরা মনু সংহিতা, হ্যাঁ, মনু সংহিতা এই বিষয়টা নিয়ে একটু পড়বো। হুম, তোমরা সকলে জানো যে মনু সংহিতা কি। দেখো, মনু সংহিতার ক্লাস শুরু করার আগে একটু মনু সংহিতা সম্পর্কে তো আলোচনা করি। দেখো, মনু সংহিতা কথাটা বলতে গেলে একটা সব থেকে চর্চিত বিষয় হলো যে মনু সংহিতার রচয়িতা কে। হুম, মনুসংহিতার রচয়িতা কে বা মনুসংহিতা বিষয়টা কি। দেখো, প্রথম কথা আগে রচয়িতা সম্বন্ধে বলি। বিভিন্ন জায়গায় বলা হয় যে ভগবান মনু, হুম, ভগবান মনু মনুসংহিতা ধর্মশাস্ত্র, যে ধর্মশাস্ত্র, সেই ধর্মশাস্ত্রটার রচয়িতা। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ভগবান মনু আর মনুসংহিতার রচয়িতা আচার্য মনু, এই দুটো কি এক? এই বিষয়ে একটু বলে দেখে, এই দুটো কোথাও কারো কারোর মতে এক, কারো কারো মতে এক নয়। তোমরা বলবে যে ম্যাম এগুলো আমরা বুঝবো কি করে। দেখো, আমাদের বিভিন্ন গ্রন্থে, হ্যাঁ, মনুসংহিতার প্রথম অধ্যায়টা যখন আমরা আলোচনা করব, তাতে একটা শ্লোক আমরা খুব সুস্পষ্টভাবে এই গ্রন্থের মধ্যেই পাবো। কি পাবো? দেখো, যে ইদং শাস্ত্রং তু কৃত্বা অসৌ মমৈব স্বয়মাদিত বিধিবৎ গ্রহয়মাস মরিচ্যদ্দি স্তুং অহং মুনিন। মানে, ব্রহ্মা সৃষ্টির আদিতে এই শাস্ত্র নির্মাণ, মানে শাস্ত্র তৈরি করার জন্য তিনি মনুকে যথাবিধি শাস্ত্র সম্বন্ধে বা শাস্ত্র সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন, এবং তিনি মারিচ প্রভৃতি মনুগণকে অধ্যয়নও করিয়েছেন বা পড়িয়েছেন। এটা আমরা প্রথম অধ্যায় থেকে জানতে পারি। এছাড়া বিভিন্ন মহর্ষিগণের উদ্দেশ্যে পরের শ্লোকেই ভগবান মনুর যে কথাটা বলেন, সেটা হচ্ছে যে এতদ্বয়ং ভৃগ শাস্ত্রং শ্রাবয়িষ্যতে সেতে এতদ্ধি মত্তধি জগের সর্বমেষ অখিলং মুনি। মানে, ভৃগু নামক মহর্ষি এই নিখিল শাস্ত্র, হ্যাঁ, আমার কাছে সম্যকভাবেই অধ্যয়ন করেছেন। তিনি এখন আপনাদের এই শাস্ত্র সম্বন্ধে আদ্যোপান্ত শোনাবেন। এই শ্লোকের অর্থ এই। অতএব এই দুটো শ্লোক বলো থেকে আমরা জানতে পারছি কি, ভগবান মনু বা আচার্য মনু ব্রহ্মার নির্দেশে এই মনু সংহিতা শাস্ত্র, ধর্মশাস্ত্র অ্যাকচুয়ালি রচনা করেন। এবার তোমরা বলবে যে মনুসংহিতা বিষয়টার মধ্যে কি আছে, মনুসংহিতা কি। দেখো, মনুসংহিতা
বলতে গেলে কি, এই প্রশ্নের উত্তরে মনুসংহিতার উদ্ভব সম্বন্ধে আমরা জেনেছি, মানে রচয়িতা সম্বন্ধে দেখো যদি বলি তাহলে আমি এক কথায় বলতে পারি যে মনুসংহিতাকে বেদের সার সংগ্রহ বললে কোনোভাবেই অত্যুক্তি বা অতিরিক্ত কিছু বলে ফেলে হবে না। বলবে কেন, দেখো বেদের, আমরা বেদ কি জানি? শ্রুতি। বেদ শুনে শুনে মনে রাখতাম। বেদ কি? বেদ হলো অখিল ধর্ম মূলম, এই কথাটা আমরা জানি। এবার শাস্ত্রে কি বলা হয়েছে? যে স্মৃতিশাস্ত্রের অপর নাম স্মৃতি, শ্রুতি নয়। বেদ হলো স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্রের অপর নামই ধর্মশাস্ত্র। দেখো একটা শ্লোকের মাধ্যমে এই বিষয়টা তোমাদের আমি আরো একটু পরিষ্কার করে দিই। দেখো, শ্রুতিস্থ বেদ বিজ্ঞেয় ধর্মশাস্ত্র, শ্রুতিস্থ বেদ বিজ্ঞেয় ধর্মশাস্ত্র তু বই স্মৃতি। মনুসংহিতা যে ধর্মশাস্ত্র, এ বিষয়ে আমরা সকলেই জানি বা পড়েছি। এবার বেদ শ্রুতি আর ধর্মশাস্ত্র স্মৃতি। শ্রুতি এবং স্মৃতি, ধর্মশাস্ত্র বেদের একটি ভাগ বা অংশই তোমরা বলতে পারো। সারসংগ্রহ মনুসংহিতাকে আমরা বলতেই পারি। মনুসংহিতাতে আমাদের এই হিন্দু সমাজের অনুশাসন, ধর্মীয় রাষ্ট্রীয় নীতি, মানে কিভাবে একটি রাজা তার শাসন চালাবেন, রাজ্য কিভাবে পরিচালিত হবে, রাজা নিজের কি গুণ থাকবে, এই সকল কিছু আমরা এই বিষয়ের মধ্যে পড়ব। এবং আমরা চতুরাশ্রম, আমাদের যে চতুরাশ্রম প্রথা প্রচলন ছিল, এক্ষেত্রে একটা কথা বলে রাখি। দেখো আমাদের চতুরাশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চারটে হলো আমাদের চতুরাশ্রম। এবার দেখো এই চতুরাশ্রম বিধি সম্পর্কে মনুসংহিতায় ডিটেলসে বলা আছে। হ্যাঁ, এবার আমি তোমাদের বলি, দেখো যে মনুসংহিতা বিষয়টা সম্বন্ধে তো আমরা দেখলাম কিছু। আমরা আজকে আলোচনা করব মনুসংহিতার রাজধর্ম বিষয়ে কিছু প্রশ্নের মাধ্যমে। আমি আরো বিষয়টাকে ভালোভাবে তোমাদেরকে বলছি। এবার দেখো এই বিষয়টা মনুসংহিতা বলবে যে ম্যাম আমাদের সমস্ত পরীক্ষা নেট সেট এসএলএসটি পিএসসি সকল কিছুর মধ্যে মনুসংহিতা একটা উল্লেখযোগ্য পাঠ রাখে। হ্যাঁ, এবং এর থেকে তোমাদের কিছু প্রশ্নও আসবে। আমি বেশ কিছু প্রশ্ন আলোচনা করছি, ধাপে ধাপে পুরো গ্রন্থটাই বা পড়াটাই আমরা কভার করব। দেখো সকলের জন্য আমি আগেও বলেছি যে পড়াটা যদি একটুখানি স্মার্ট ওয়েতে হয়, আমরা পুরো সেই গদবাঁধা মুখস্থ না করে বিষয়টা জেনে নিয়ে যদি একটু অনুশীলন করি, তাহলে আমরা অনেকটা ভালো পারফরমেন্স করতে পারবো। দেখো মনুসংহিতা বিষয়টার রচয়িতাকে আমি একটু পরে তোমাকে বললাম, একটু আগেই বলে এসেছি যে মনুসংহিতার রচয়িতাটা কে ডিটেলসে। দেখো মনুসংহিতার রচয়িতার যে মনু কিনা, এই বিষয়ে আমাদের একটি যে দ্বন্দ্ব ছিল। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বলেছিলেন যে মনুসংহিতার রচয়িতা মনু, আচার্য মনু নয় বা মহর্ষি ভৃগু এক নয়। তবু মনুসংহিতার শ্লোকে আমরা পাই, এই শ্লোকটার মাধ্যমে বুঝতে পারি যে এখানে মনুর কথাই বলা হয়েছে। কি? ইত্যেতং মানবং শাস্ত্রং ভৃগু পোক্তং পঠন দ্বিজ। হ্যাঁ, আবার দেখো যে এই পাঠ্য অধ্যায়টার নাম কি? আমরা সপ্তম অধ্যায় মানে মনুসংহিতার পাঠ্য অধ্যায়, এর নামটা কি? রাজধর্ম। হুম, এবার দেখো যে মনুসংহিতায় দণ্ড, নীতি, রাজধর্ম, রাজা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, বেসন তার আচার আচরণের যে মাধ্যম, সেগুলো সম্বন্ধে আমরা এখানে দেখব। দেখো প্রথম দ্বিতীয় প্রশ্ন কি আমরা আলোচনা করেছি, যে দণ্ড কি, দণ্ড বিষয়টা কি, রাজা কেন দণ্ড দেবেন। আমরা মনুসংহিতার যে শ্লোকটা রাজধর্মের প্রথম শ্লোকটাই শুরু হচ্ছে কি, যে রাজা কিভাবে সৃষ্টি হয়েছেন বা রাজার ধর্ম কি। একবার পড়ি, দেখো দণ্ড বিষয় আলোচনা করার পূর্বে একবার এই বিষয়টা একটুখানি জানি যে রাজা কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো বা রাজার কাজ কি। দেখো রাজধর্মান প্রবক্ষ্যামি যথাবৃত্ত ভবেন নৃপ সম্ভবস্য যথা তস্য সিদ্ধস্য পরমা যথা। মানে কি, যে রাজা যে সমস্ত কাজগুলো সম্পন্ন করবেন, তিনি তার উৎপত্তি এবং তার ঐহিক ও পরলৌকিক সিদ্ধি লাভ হয়। মানে রাজা যদি ভুল কাজ করেন, তার সমস্ত রাজ্য বা দেশবাসী
সে ভুল পথেই চালিত হবে। তাই রাজা যে সমস্ত কাজগুলো করবেন সেগুলো তার উৎপত্তি এবং ঐচ্ছিক ও পরলৌকিক সিদ্ধি লাভ হয়, এবং সেইভাবেই সে রাজধর্ম বিষয়টা আলোচনা করব। এবার রাজার উৎপত্তি কি? রাজা তো ব্রহ্মা, মনুসংহিতার মতেন যে ব্রহ্মা স্বয়ং রাজাকে সৃষ্টি করেছেন দেশের এবং পৃথিবীর, দেশ তথা পৃথিবীর অনুশাসন রক্ষিত করার জন্য। রাজা হলেন এই অনুশাসনের বা মূল, যাকে বলা হয় যে কি বৈদিক উপনয়ন সংস্কারের মাধ্যমেই রাজা ন্যায় অনুযায়ী সমস্ত দেশবাসীকে পরিরক্ষা করবেন। এবার চলো কিছু প্রশ্ন পড়ি। দেখো, দণ্ড, দণ্ড বিষয়টা কি? যে দণ্ডকে কে সৃষ্টি করেছেন? রাজা সৃষ্টি করেছেন দণ্ড। এবং কেন সৃষ্টি করেছেন? এই জীবের, রাজা হলেন এই সকল জীবের রক্ষক এবং ধর্মস্বরূপ। আমি তোমাদের স্ক্রিনটা একটু বড় করে দিই, হ্যাঁ দেখো, দেখতে সুবিধা হবে। দেখো, সৃষ্টির আদিতে রাজা উদ্দেশ্যে ঈশ্বর নিমিত্ত কিছু জীবের রক্ষক ও ধর্মস্বরূপ দণ্ডকে তৈরি করেছেন। দেখো, যদি দণ্ড বা শাস্তি বিধান না থাকে তাহলে তো আমাদের দেশে অরাজকের অবস্থাই তৈরি হবে। এই অরাজক অবস্থা থেকে যাতে মুক্তি লাভ করা যায় সেই বিষয়টা রাজা দণ্ডের মাধ্যমে বা মানুষকে বিভিন্ন শিক্ষার মাধ্যমে শেখাবেন। কিন্তু কি, দণ্ড হবে যথোপযুক্ত। আমি একটি ছোট অপরাধ করলেও কাউকে মৃত্যুদণ্ড প্রদান করে দিলাম, সেই বিষয়টা নয়। এই বিষয়ে রাজা মনে রেখে চলবেন। দেখো, পরবর্তী বিষয়টা কি, যে শিলঞ্ছ কি? শিল এবং উঞ্ছ এই শব্দ দুটোর অর্থ কি হবে? হ্যাঁ, এখানে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, যে শিল ও উঞ্ছ কি? দেখো, রাজা তো অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, তিনি শুধু তো দণ্ড দেবেন না, তার রাজকোষটা রক্ষিত রাখতে হবে। তিনি যদি রাজকোষে সঞ্চয় না করেন, তার যা আয় হলো সেটা সমস্তই ব্যয় করে দেয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে তিনি রাজ্য শাসন করতে পারবেন না। এক্ষেত্রে দেখো, শিল এবং উঞ্চ কথাটার মাধ্যমে কি বুঝিয়েছেন লেখক, যে অনেক ধান্য যুক্ত। শিল কথাটার অর্থ যে এক একটি মঞ্জুরি চয়ন করার নাম শিল। অনেক ধান, হ্যাঁ, অনেক ধান থেকে আমি একটা একটা নিয়ে তুলে নিলাম, সেটা শিল। এখানে কি বলা হয়েছে দেখো, মঞ্জর্য আত্ম কনেক ধান্যশ্চয়নং শিল। আবার গোটা শস্য ক্ষেত্র থেকে একটা একটা করে যদি ধান সঞ্চয় করা হয় বা সংগ্রহ করা হয়, তাকে আমি বলছি উঞ্ছ। দেখো, একৈক ধান্যাদি গুরকশ্চয়নম উঞ্ছ। একৈক ধান্যাদি গুরকশ্চয়নম উঞ্ছ। রাজ্যের কোষাগার শূন্য, অর্থাৎ রাজকোষাগারে অভাব, এই অর্থ প্রকাশের জন্য শিলঞ্চ পদটা আমরা ইউজ করব। মানে আমি কিভাবে আমার রাজকোষ আমি চালাবো, বা আমার শেষ হয়ে গেলে আমি কিভাবে চলবো, এই বিষয়টা নিয়ে শিলঞ্চ কথাটা আমরা পড়বো। এখানে কিছু ইয়ার মেনশন করা আছে, কবে কবে আমরা ওই প্রশ্নগুলো দেখেছি, এসেছে। দেখো, রাজার চরিত্রে, রাজার চরিত্রে রাজা কি হবেন? বিনয়ী হবেন। রাজা হবেন সর্বশাস্ত্রের বা সকল বেদ পড়েছেন, বেদ বৈদিক শিক্ষায় শিক্ষিত। রাজা হবেন বিনয়ী। রাজার হবে মাধুর্য, কথাবার্তার মাধুর্য থাকবে। রাজা হবেন কি, এক কথায় সর্বগুণের অধিকারী। এবার রাজাকে যদি বিনয় না থাকে, অতিরিক্ত উদ্ধত আচরণের ফলেও রাজ্যবাসীর ক্ষতি হতে পারে। আমরা এখানে একটা প্রশ্ন দেখেছি, যে অবিনয় মানে কি, উদ্ধত স্বভাবের জন্য আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, মানে এক অতিরিক্ত উদ্ধত যদি হয় তাহলে সেই রাজার ধ্বংস। এটা রাজার ক্ষেত্রে কেন, আমরা মানুষের ক্ষেত্রেও, সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই দেখি। আচরণ যদি কন্ট্রোলের মধ্যে না থাকে তাহলে তার ধ্বংস বা শেষ হয়ে যাওয়াটা নিশ্চিত। এবার দেখো, অভিনয়ের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছেন এমন দুজন রাজার নাম কি কি? দেখো, দুজন বলেছেন, আরো কিছু দিয়েছেন। দেখো, বেন, নহুষ, পিজবনাত্মজ, সুধা,
সুমুখ এবং নিমি। এই নাম কটা একটু মনে রেখো, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষাতে এসেছে। দেখো, বলেছে এর পরের যে প্রশ্নটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে 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 দেবতার অংশ নিয়ে রাজাকে তৈরি করা হয়েছে, যে আমরা কি পড়লাম যে ঈশ্বর স্বয়ং রাজাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর এই জগৎকে রক্ষা করার জন্য। এবার কি যে যে দেবতার তেজ সংগ্রহ করে বা অংশ নিয়ে রাজাকে সৃষ্টি করা হয়েছে তারা তারা কে? ইন্দ্র, বায়ু, যম, সূর্য, বরুণ, অগ্নি, চন্দ্র এবং কুবের, এই সকল দেবতার অংশের সারভূত অংশগ্রহণ করে ঈশ্বর রাজাকে সৃষ্টি করেছেন। আমরা মনু সংহিতা বা আচার্য মনুর মতে এটা দেখতে পাই। দেখো, এবার সব থেকে বড় জায়গা যেটা মনু সংহিতা পড়তে গেলে আমাদের পড়তেই হয়, দুর্গ। হ্যাঁ, দেখো দুর্গ বিষয়টা কি, কেন হঠাৎ করে দুর্গের প্রসঙ্গ এলো কেন? এবার আমাকে, রাজা তো আমাদের সকল জগৎকে রক্ষা করবেন, তাহলে রাজারও তো নিজস্ব প্রোটেকশনের জন্য কিছু দরকার, নাহলে তো যে কেউ রাজাকে মেরে ফেলবে। সেক্ষেত্রে আমরা আমরা ঐতিহাসিক বিভিন্ন তথ্য বা ইতিহাস ঘাটলে দেখতে পারি আগের আগের বিভিন্ন সভ্যতা বা যে সময় রাজার চল ছিল সেই সময়টাতে রাজা দুর্গে বসবাস করতেন, এবং দুর্গ কিভাবে নির্মিত হতো সেই বিষয়ে আমরা পরপর আলোচনা করব। দেখো এখানে দুর্গের প্রকার আলোচনা করছি, মানে কত রকম দুর্গ হতো। দেখো আচার্য মনুর মতে দুর্গ 6 প্রকার। হ্যাঁ, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে 6 প্রকার। কি কি? ধন্য দুর্গ, মহিদুর্গ, অবদুর্গ, বার্খ দুর্গ, নৃদুর্গ এবং গিরি দুর্গ। উক্ত এই 6 প্রকার দুর্গের মধ্যে যদি গুণের মধ্যে গিরি দুর্গকেই আমরা শ্রেষ্ঠ বলেছি। কেন বলেছি? দেখো গিরি দুর্গ বা পাহাড়ের উপর যে সকল দুর্গ অবস্থিত বা যেখানে রাজা বসবাস করেন, শত্রুপক্ষের সেখানে প্রবেশ করা অনেকটা শক্ত, কেননা পাহাড়ে উঠে সেই দুর্গের নিরাপত্তা ভেদ করে রাজার কাছে পৌঁছানো তুলনায় এই সকল দুর্গের থেকে তুলনায় অনেক কষ্টকর, তাই গিরি দুর্গকেই রাজার বসবাসের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। এবার দেখো, আমি তো বললাম কি যে অ্যাডমিনিস্ট্রেশন চালাবার ক্ষেত্রে রাজা সর্বশ্রেষ্ঠ বা সকল গুণের অধিকারী, তিনি সমস্ত কিছু চালাবেন। তিনি তো একা সবটা দেখতে পারবেন না, তাকে অমাত্য নিয়োগ করতে হবে। মানে তুমি যদি একটু অ্যাডমিনিস্ট্রেশনটা ভাবো যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তো উনি করতেই হবে। কেন দেখো, আমি যদি তুমি এখনকার পরিস্থিতি ভাবো, একজন সেন্ট্রালে বসে গোটাটা তো দেখতে পাচ্ছেন না, তাকে তো স্টেট ভাগ করে বিভিন্ন লোকের হাতে ক্ষমতা দিতেই হয়েছে, এবং তাকে তার সেগুলো দেখার জন্য বিভিন্ন লোক রাখতেই হচ্ছে। এবার দেখো যে রাজা অমাত্য, রাজার কাজগুলো দেখাশোনা করবেন কে? মন্ত্রী বা অমাত্য। এবার দেখো যে রাজা মনুর মতে রাজা প্রশাসনের কাজে সহায়তা করার জন্য 8 জন সচিব বা অমাত্য নিয়োগ করবেন, এটা মনু সংহিতার মতে। দেখো অমাত্যর, তবে অমাত্যর উল্লেখ, নিয়োগের কথাও তিনি উল্লেখ করেছেন। এখানে কিন্তু অমাত্যের ক্ষেত্রে সচিবের জন্য তিনি 8 জন বলেছেন, অমাত্যের ক্ষেত্রে কোনো সংখ্যা বলে দেননি। হ্যাঁ, তবে পরের ক্ষেত্রে আমি দেখতে পারি যে অমাত্য নিয়োগ করলে কাজ সুচারুভাবে সম্পন্ন হবে বা সেই রকম গুণ সম্পন্ন লোকই অমাত্য হিসাবে নিয়োগ হবেন। এবার দেখো যে রাজাকে কে সৃষ্টি করেছেন, আমি প্রথমেই এই প্রশ্নটা পড়ে এসেছি যে স্বয়ং ব্রহ্মা রাজাকে সৃষ্টি করেছেন। আমাদের রাজশূন্য বা যদি আমাদের কোনো শাসক না থাকে, তুমি একটুখানি ছোট জায়গা দিয়ে দেখো, বাড়িতে বাড়িতে ধরো সব ছোট, সবাই ছোট, তাকে তো একজনকে শাসন করার মতন বা বাড়িটাকে দেখার মতন লোক লাগবে। ঠিক সেরকম তাকে যদি আমি ব্রডওয়েতে ভাবি, তাহলে এই রাজ্যকে বা দেশকে যদি রাজশূন্য হতে হয় বা রাজা যদি না থাকে, তাহলে তো অরাজকতা অবস্থা হবেই। যদি কেউ কারোর কথা না মানে, তাহলে সেই বিষয়ে অরাজকতা নিশ্চিত। এই বিষয়গুলো থেকে মুক্তির জন্য ঈশ্বর রাজাকে সকল গুণের অধিকারী, সকল শিক্ষায় শিক্ষিত করে একটি রাজাকে সৃষ্টি করেছেন, যাতে সে গোটা পৃথিবী বা জগৎ রক্ষা করতে পারে। হুম, এবার দেখো
রাজাকে কোন কোন বিষয়ে শিক্ষা করতে হবে। আমি বললামই যে রাজা শিক্ষায় শিক্ষিত হতে হবে, রাজা যদি অশিক্ষিত হয় তাহলে তো দেশ ঠিকঠাক চলবে না। কি কি শিক্ষা করবেন? বেদত্রয় তাকে শিক্ষা করতে হবে, এবং কুল পরম্পরাগত ভাবে দণ্ডনীতি বা অর্থশাস্ত্র, তর্কবিদ্যা, আত্মবিদ্যা, কৃষি বাণিজ্য, পশুপালন, এই সকল বিষয়ে তাকে জ্ঞান রাখতে হবে। আমি বলে দিলেন তিনি একটা কৃষিকাজ সম্বন্ধে তিনি একটা রুলস চালু করলেন, কিন্তু তার কোনো ধারণাই নেই, সেটা প্রজাদের উপর বার্ডেন হয়ে যাবে। তিনি হঠাৎ করে বলে ফেললেন যে আমার বছরে এত টাকা কর এই চাষিদের থেকে দিতে হবে, কিন্তু যদি সেই জিনিসটাই উৎপন্ন না হয় চাষিরা কোথা থেকে দেবে? সেটা তো তাদের ক্ষেত্রে বার্ডেন। তাহলে এই বিষয়গুলো সম্বন্ধে রাজার যদি জ্ঞান না থাকে, রাজা ভালো করে দেশ চালাতে পারবেন না। সেই জন্য তাদের কৃষি বাণিজ্য, পশুপালন আদি ইত্যাদি সকল বিষয়ের সাথে জ্ঞান রাখতে হবে। দেখো, অল্প অল্প করে আমি বলেছি তোমাদের ক্লাসে গোটাটাই করিয়ে দেবো। যদি, আমি সকলের জন্য বলছি, যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। কোথাও বুঝতে অসুবিধা হলে আমি আরো তোমাদের অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আরো ভালোভাবে হেল্প করার চেষ্টা করব। দেখো, আর যদি মনে করো যে আমি সংস্কৃত চর্চার থেকে তোমার আর কি কি জানার আছে, বা আর মনে করো যদি যে আমি পড়বো, এখানে ডেইলি বেসিসে ক্লাস করব, আমার কমেন্টেও বা ডেসক্রিপশনেও আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। এবং আর কি করবে, যদি আরো বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলো ছড়িয়ে দিতে চাও তাহলে একটু চ্যানেলটাকে শেয়ার করো, আর সাবস্ক্রিপশনটা করে রেখো। তাহলে তোমাদের ডেইলি বেসিসে আমি যে ভিডিওগুলো দেব তাহলে তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে। হুম। আর কোনো কমেন্টের যে যে অসুবিধা হলেও বলতে পারো যে ম্যাম আমি কমেন্টে লিখবো না, এরকম কোনো ব্যাপার নেই, তুমি যা লিখতে পারো আমি চেষ্টা করব আরো ভাবে তোমাদের হেল্প করে দেওয়ার।